করার জন্য সারোয়ার আলমের মতো সৎ শিক্ষিত সদালাপি এই বাংলাদেশের একজন ক্লিন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক ক্ষমতার যে জটিল জাল, একজন জেলা প্রশাসক বা ডিসি সেই জালের শীর্ষ দেশে থাকেন, কিন্তু যখন একই ব্যবস্থার ঊর্ধ্বতন মহল থেকে তাকে নিজের পকেটের ফোনটি রিসিভ না করতে বলা হয়, তখন বোঝা যায় সামনে যে লড়াইটা এগিয়ে যাচ্ছে সেটা আর কোনো সাধারণ দাপ্তরিক বিতর্ক নয়। এটি একটি একক ব্যক্তি আর একটি গভীরে প্রথিত অদৃশ্য সিন্ডিকেটের মধ্যে শেষ মুহূর্তের সংঘর্ষ। আজকের এই গভীর অনুসন্ধানে আমরা সিলেটের সদ্যবিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের সেই শেষ 3 ঘন্টার কথা বলবো না, বরং আমরা বিশ্লেষণ করব কেন একজন ডিসিকে তার ক্ষমতার চূড়ান্ত মুহূর্তে এমন একটি পদক্ষেপ নিতে হয়েছিল যা প্রশাসনিক ইতিহাসে নীরব বিদ্রোহ হিসেবে চিহ্নিত হবে। ঘটনার পটভূমিটি বুঝতে হলে আমাদের একটি প্রশাসনিক রীতি সম্পর্কে জানতে হবে। সাধারণত কোনো কর্মকর্তাকে বদলি করলে তাকে দায়িত্ব হস্তান্তরের জন্য যুক্তিসঙ্গত সময় দেওয়া হয়, কিন্তু 22 জুন দুপুরে যখন সারোয়ার আলমের কাছে প্রত্যাহারের চিঠি আসে তখন ঢাকা থেকে মেসেজটি ছিল অত্যন্ত স্পষ্ট, কোনো কালক্ষেপণ নয়, দ্রুত সিলেট ত্যাগ করুন। প্রশাসনিক বিশ্লেষকদের মতে এই আতঙ্কের পেছনে একটি মাত্র কারণ কাজ করছিল, তথ্য ফাঁসের ভয়। সিন্ডিকেটটি যারা বুঝতে পেরেছিলেন যে সারোয়ার আলম যদি সিলেটে আরো একটি দিন অপেক্ষা করেন তবে তিনি হয়তো এমন কিছু নথিপত্র উন্মোচন করে যেতেন যা দশকের পর দশক ধরে চলে আসা একটি অর্থনৈতিক কালো গহ্বরের মুখ খুলে দেয়। সারোয়ার আলম একজন অভিজ্ঞ প্রশাসক, তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে সরানো হচ্ছে শাস্তি হিসেবে, তাই তিনি সাধারণ নিয়মের গণ্ডি ভেঙে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। 23 জুন সোমবার সকালে যখন তাকে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য তাগিদ দেওয়া হচ্ছিল, ঠিক তখনই তিনি সরাসরি চলে যান হযরত শাহজালালের মাজারে। 700 বছরের পুরনো একটি রেওয়াজকে তিনি একক ক্ষমতা ব্যবহার করে ভেঙে ফেলেন। তিনি নির্দেশ দেন দানবাক্সগুলো খোলার, আর এই খোলার মুহূর্তটিই ছিল ঢাকা এবং সিলেটের ঊর্ধ্বতন মহলের জন্য এক প্রশাসনিক ভূমিকম্পের শুরু। যখন মাজারের বদ্ধ কক্ষে টাকা গণনার কাজ শুরু হয়, ঠিক তখনই শুরু হয় ওই 3 ঘন্টা ব্যাপী মানসিক যুদ্ধ। ডিসি সারোয়ারের পকেটে থাকা ফোনটি অবিরাম বেজে চলছিল, ঢাকা থেকে এবং বিভাগীয় পর্যায় থেকে কল আসছিল। এখানেই তার মনস্তাত্ত্বিক শক্তির প্রমাণ মেলে। তিনি জানতেন ফোন রিসিভ করলে ওপাশ থেকে নির্দেশ আসবে, কাজ বন্ধ করুন, এখনই সার্কিট হাউসে ফিরুন, কিন্তু তিনি সেই ফোনটি বের করেননি। এটি ছিল চাকরির নিয়মের চেয়ে বিবেকের প্রতি এক নিঃশব্দ আনুগত্য। তিনি চাইছিলেন মাত্র কয়েক ঘন্টার জন্য হলেও এই অঙ্কের সমাধানটুকু জনসম্মুখে হোক, যাতে পরবর্তীতে কেউ এটাকে ধামাচাপা দিতে না পারে। ফোনে না পেয়ে ঊর্ধ্বতন মহল রীতিমতো হিমশিম খেতে থাকে। নদীর ওপার থেকে বিভাগীয় কমিশনার মশিউর রহমান অলিম্পিক গতিতে সার্কিট হাউসে ছুটে আসেন। লোক মারফত খবর পাঠানো হয় গণনা বন্ধ করতে হবে। এক পর্যায়ে পুরোপুরি হিসাব শেষ না করেই সারোয়ার আলমকে ওই কক্ষ ছেড়ে সার্কিট হাউসে আসতে হয়। এরপর শুরু হয় আরেক ধাপের প্রশাসনিক কৌশল। সাধারণত কোনো ডিসি বিদায় নিলে তিনি তার পছন্দের বা বিশ্বস্ত কাউকে দায়িত্ব দিয়ে যেতে চান, যাতে তার শুরু করা অসমাপ্ত কাজগুলো ধারাবাহিকতা পায়, কিন্তু সারোয়ার আলমকে সেই সুযোগ দেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে জোর করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিঙ্কি সাহার কাছে দায়িত্ব বুঝে দিতে বাধ্য করা হয়। এর পেছনে মূল উদ্দেশ্য ছিল সারোয়ারের শুরু করা অডিট প্রক্রিয়াকে মুহূর্তের মধ্যে নিভিয়ে দেওয়া। রাত 10টা, দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার সাথে সাথেই একটি নিষ্ঠুর প্রশাসনিক রীতি কার্যকর হয়। একজন জেলা প্রশাসক হিসেবে তার যে সরকারি সুরক্ষার প্রটোকল ছিল তা মুহূর্তের মধ্যে তুলে নেওয়া হয়। যিনি কয়েক ঘন্টা আগেও ছিলেন পুরো জেলার সর্বোচ্চ কর্তা, রাতের অন্ধকারে তিনি পরিণত হন সাধারণ একজন নাগরিকে। এটি প্রশাসনের একটি চরম বার্তা, যে ব্যবস্থার বিরুদ্ধে তুমি দাঁড়াবে সেই ব্যবস্থা তোমাকে ক্ষমতার মুকুট খুলে নিতে মাত্র 1 সেকেন্ডও সময় নেবে না। তবে সারোয়ার আলম সেদিন রাতেই সিলেট ছাড়েননি। পরদিন সকালে তিনি তার পুরনো সহকর্মীদের নিয়ে একটি বৈঠক করেন, দিক নির্দেশনা দেন এবং দুপুরে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। এবার চলুন এই নীরব বিদ্রোহের অর্থনৈতিক প্রভাবটি বুঝি। বৃহস্পতিবার দানবক্সগুলো সিলগলা করা হয়েছিল, সোমবার দুপুরে সেগুলো খোলা হয়। মাঝখানের সময় মাত্র 3 দিন, আর এই 3 দিনে কেবল নগদ টাকা পাওয়া গেছে 17,65,000 টাকা। এর সাথে ছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, ডলার, পাউন্ড, রিয়াল এবং স্বর্ণালংকার। একটি সহজ গাণিতিক হিসাব করুন, 3 দিনে যদি গড়ে 17 লাখের মতো আয় হয় তবে দৈনিক আয় প্রায় 6 লাখ টাকা, মাসে যা দাঁড়ায় প্রায় 1,80,00,000 টাকা, আর বছরে প্রায় 21 কোটি টাকা। এত বিশাল অঙ্কের অর্থপ্রবাহ একটি ধর্মীয় প্রতিষ্ঠানের দানবক্স থেকে হলেও এর কোনো আনুষ্ঠানিক হিসাব নিকাশ বা সরকারি নিয়ন্ত্রণ কিভাবে ছিল না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সিন্ডিকেটটি ঠিক কাদের নিয়ন্ত্রণে ছিল সেই তথ্য উন্মোচিত করাই ছিল সারোয়ার আলমের মূল লক্ষ্য।
কিন্তু সারোয়ার আলমের আসল মাস্টার স্ট্রোকটি এখানেই শেষ হয়নি। সোমবার সন্ধ্যায় ওই 17,65,000 টাকা ডিসি অফিস থেকে এনে সোনালী ব্যাংকে একটি নতুন অ্যাকাউন্টে জমা করা হয়। এরপর তিনি তার নিজস্ব তহবিল থেকে আরো 5 লাখ টাকা ওই অ্যাকাউন্টে জমা করে দিয়ে যান একজন কর্মকর্তা, যাকে প্রশাসনিক কারণে হঠাৎ করে বদলি করা হয়েছে। তিনি কেন নিজের পকেট থেকে 5 লাখ টাকা একটি সরকারি তহবিলে যোগ করলেন? এটি কোনো সাধারণ অনুদান নয়, এটি ছিল একটি শক্তিশালী বার্তা। তিনি প্রমাণ করে দিতে চেয়েছেন যে এই অ্যাকাউন্টটি কেবল একটি ফর্মালিটি নয়, বরং এটি একটি সচল তহবিল, যা থেকে সিলেটের উন্নয়নের জন্য টাকা ব্যয় করা হবে। তিনি সিন্ডিকেটকে বুঝিয়ে দিতে চেয়েছেন যে এই অর্থ এখন থেকে জনগণের জন্য সংরক্ষিত। দর্শক, সিলেটের এই ঘটনা আমাদের একটি বাস্তবতা মুখে রেখে দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ডিসি সারোয়ারকে শুধু মাজারের দান বক্স নিয়ে প্রশ্ন তোলার জন্যই বদলি করা হয়েছে, নাকি এর পেছনে আরো কোনো গভীর প্রশাসনিক বা রাজনৈতিক কারণ লুকিয়ে আছে? কারণ কিছু তথ্য অনুযায়ী মাজারের অর্থ ব্যবস্থাপনা নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু সাংবাদিক এবং সচেতন নাগরিক গোষ্ঠী কথা বলার চেষ্টা করেছিলেন, এমনকি তাদের উপর হামলাও হয়েছে। তাই এই বদলিকে কি শুধু মাজার সিন্ডিকেটের প্রতিহত করার ফল, নাকি এটি একটি বৃহত্তর কৌশলগত পদক্ষেপের অংশ, সেটি নিশ্চিত করে বলা কঠিন। তবে যেটি নিশ্চিত তা হলো একজন সৎ ও সাহসী কর্মকর্তার জন্য এই ব্যবস্থাটি কতটা বিষাক্ত হতে পারে। ফোন না ধরে মাদ্রাসার কক্ষে বসে টাকা গোনার সেই ছবিটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। আপনার কি মনে হয়, প্রশাসনিক ক্ষমতার এই ধরনের ব্যবহার কি একজন সৎ কর্মকর্তাকে থামাতে পারে, নাকি এই ধরনের ঘটনা থেকে প্রশাসনের ভেতরের দুর্নীতিবাজদের চিহ্নিত করার একটি নতুন পথ তৈরি হয়? আপনার বিশ্লেষণ নিচের কমেন্ট বক্সে জানান। এই ধরনের গভীর এবং নিরপেক্ষ প্রশাসনিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সত্যের সন্ধানে সচেতন থাকুন।